আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। ক্যালেন্ডারের পাতায় জুন মাসের 24 তারিখ। চারপাশের ভ্যাপসা গরমে জনজীবন নাজেহাল। এত গরমে কেউ বাইরে থাকার সাহস পাচ্ছে না। যানবাহন চালকদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাদের জীবনটা বড্ড বেশি অদ্ভুত। বৃষ্টি হলে তাদের অপেক্ষা করতে হয় কখন থামবে, বাইরে রোজগারের জন্য বের হবে। আমার বেশি রোদেও জীবন অতিষ্ঠ হয়ে যায়। বড়লোকরা যেমন অফিস বা বাড়িতে এসি ছেড়ে বসে থাকতে পারে, এদের জীবন তার ব্যতিক্রম। খা রোদেও সংসার চালানোর জন্য রোজগার করতে হয়। জীবন বড় বেশি অদ্ভুত। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল আহিয়া, অনু। তাদের দেখে মনে হচ্ছে সদ্য গোসল করে বের হয়েছে। দুজন ফর্সা মানুষ যেন লাল টকটকে হয়ে গেছে। আয়েশা বেগম মেয়ে দুটোকে দেখে আঁতকে উঠল। এ কি অবস্থা হয়েছে তোদের? বললাম এত গরমে যেতে হবে না কলেজে। কে শুনি কার কথা? আমার কথার কি দাম আছে কারো কাছে? আহিয়া বলল, আরে কাকিমা, বেশি কিছু হয়নি, একটু ঘেমেছি শুধু। আয়েশা বেগম তড়িঘড়ি করে বলল। তোরা আমি শরবত নিয়ে আসি। আহিয়া মাথা কাত করে সোফায় বসে পড়ল। অনু বসে পড়ল ধপাস করে তার পাশে। আয়েশা বেগম 2 গ্লাস শরবত এনে তাদের দিল। ঠান্ডা শরবত খেয়ে দুজনের প্রাণ জুড়ালো। আহিয়া উঠে বলল, গোসল করিনি কাকিমা, তাহলে ক্লান্তি একটু কমবে। আয়েশা বেগম বলল। হ্যাঁ যাও, গোসল করে খেতে এসো। আহিয়া চলে গেল। অনু এখনো বসে আছে। আয়েশা বেগম বলল, তুই যাচ্ছিস না কেন? অনু উঠে দাঁড়ালো, বলল, আমি গোসল করে ঘুমাবো, আমি টিকো না, ঘুম থেকে উঠে খেয়ে নিব। আয়েশা বেগম কিছু বলার আগেই সে চলে গেল। শায়লা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দাঁড়িয়ে এতক্ষণ তাদের দেখছিল। এই মেয়েকে নিয়ে সে পারে না। এই মেয়ে সংসার কিভাবে করবে আল্লাহই ভালো জানে। তার যত চিন্তা এই মেয়েকে নিয়ে। কোথায় এই মেয়ের জন্য ভালো ছেলে পাবে যে এই বাদর মেয়েকে দেখে রাখবে? তার চিন্তার শেষ নাই। আয়েশা বেগম বলল। কি ভাবছো ভাবি? শায়লা বেগম পাশে জায়ের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন জামাই শাশুড়ি জুটবে মেয়ের কপালে আল্লাহ জানে। যেমন বেখেয়ালি মেয়ে, দেখা যাবে শাশুড়ির বকা খেতে খেতে পেট ভরে যাবে, অন্য কিছু আর খাওয়াই লাগবে না। আয়েশা বেগম হা হা করে হেসে দিলেন। বড় যাকে বলল, তাহলে এমন শাশুড়ি খোঁজো যে কিনা ছেলে থেকে বৌমাকে বেশি ভালোবাসবে। এমন শাশুড়ি কোথায় পাবো ছোট? এখনকার বউ শাশুড়ি তো দাউকে মাছ। খুঁজে দেখো ভাবি, হয়তো আশেপাশেই আছে। কথাটা বলে আয়েশা বেগম রান্নাঘরে চলে গেল। শায়লা বেগম গভীর চিন্তায় ডুবে গেল। আহিয়া গোসল সেরে ব্যালকনিতে গেল। রোদের তাপ আসছে ব্যালকনিতে। সে আর দাঁড়ালো না, নিচে চলে গেল খেতে। সন্ধ্যার দিকে অভ্র বাড়ি ফিরল। মন মেজাজ ভালো না। সেদিনের পরে অনু আর তার সামনেই আসেনি। কেমন লুকিয়ে বেড়াচ্ছে। তার সব কিছু কেমন অস্থির লাগছে। অনুর সাথে তার দেখা করতে হবে। কথা না বলুক, কিন্তু তাকে এক নজর হলেও দেখতে হবে। তা না হলে তার অস্থিরতা কিছুতেই কমবে না। সে রুমে যাওয়ার সময় দেখলো অনুর রুমের দরজা একটু ফাঁকা হয়ে আছে। সে কি মনে করে একটু উকি দিল। অমনি তার হৃদস্পন্দন থেমে গেল। অনু বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। তার পরনে কালো প্লাজো আর সাদা গেঞ্জি। প্লাজোটা হাঁটু অবধি চলে এসেছে। ফর্সা পা দুটো জল করছে। অভ্র কেমন নেশাক্ত মানবের ন্যায় দরজা দিয়ে প্রবেশ করলো রুমে। পিছনে ঘুরে সিটকানিটাও আটকে দিল। আস্তে পায়ে হেঁটে খাটের কাছে এগিয়ে গেল। অনুর মুখের সামনে গিয়ে বসলো। তাকিয়ে রইল অপলক। এই মুখটা এই কয়দিন না দেখে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। এখন তার বুকে প্রশান্তি অনুভব হচ্ছে। সে অনুর দিকে এগিয়ে তার কপালের ঠোঁট স্পর্শ করলো। পুরুষালী স্পর্শ পেতে
অনু তড়িৎ বেগে উঠে বসলো। তার বুক ধড়ফড় করছে। এমনিতেই সেদিনের পরে সে শান্তিতে ঘুমাতে পারে না। শুধু তার চোখের সামনে অনু সেই দৃশ্য ভেসে ওঠে। আজ বড্ড ক্লান্ত থাকায় সে একটু ঘুমিয়েছিল। আমার সেই স্পর্শ পেতেই তার মস্তিষ্ক সজাগ হয়ে গেল। সামনে অভ্রকে দেখে সে কি রিয়াকশন দিবে তা ভুলেই গেল। পাথরের মতো বসে রইল সে। অভ্র তাকিয়ে রইল অপলক। হঠাৎ অনু কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আপনি এখানে কেন? অভ্র দুষ্টু হেসে বলল। ছেলে মেয়ে বন্ধ দরজায় কি করে? অনু তড়িৎ দরজার দিকে তাকালো। সিটকানি লাগানো দেখে সে ভয়ে পিছতে চাইল, কিন্তু অভ্র তা হতে দিল না। হাত দিয়ে টেনে ধরল তার পা। অনু ছটফট করতে শুরু করলো, বলল, কেন এসেছেন এখানে? আমি কিন্তু সবাইকে বলে দিব আপনি আমার সাথে কি করেছেন। অভ্র বাঁকা হেসে বলল, প্লিজ বলো না সোনা, আমার কাজটা তাহলে সহজ হয়ে যাবে। যা তাড়াতাড়ি বল। অনু ভেবা জেগে খেয়ে গেল। সে তো ভয় দেখাতেই বলল। এই লোক যে উল্টো তাকে ফাঁদে ফেলবে কে জানতো। সে এই কথা কিভাবে বলবে সবাইকে? তার কি লাজ লজ্জা নাই নাকি? বেহায়া পুরুষ কোথাকার। অভ্র এবার বলল, কি হলো? আমি কি বড় মাকে বলে হেল্প করব? বল। অনু বলল মহা ফ্যাসাদে। আপদ কোথাকার। ছোটবেলা থেকেই সে অভ্রকে দু চোখে দেখতে পারে না। সব সময়ই তাকে বিপদে ফেলে। এখন আবার এই কথা বলতে চাচ্ছে। সে কিভাবে বলবে অভ্র তাকে কিস? না না না, এটা অসম্ভব। অভ্র বলল, আমাকে এড়িয়ে চলছিস কেন? অনু বলল, এমনি। দেবের এমনি ছেড়ে অন্য কিছু বল প্রিয়। অনু বিরক্ত হয়ে তাকালো অভ্রর দিকে। এই ছেলে সব সময় ফাজলামির মুডে থাকে। অসহ্য। আমার ভালো লাগে না আপনার সামনে আসতে, তাই আসি না, আর কোনো কারণ নাই। অভ্রর গায়ে লাগলো এই কথাটা। ভালো লাগে না মানে কি? সে কি অসুন্দর নাকি? না হয় সে অনুর এত ফর্সা না, তাই বলে কি সে সুন্দর না? কলেজের সব মেয়েরা তার পিছে লাইন দিয়ে থাকতো, আর এই মেয়ে বলে তার সামনে আসতে ভালো লাগে না। যেখানে মেয়েরা একটু তার সাথে মিট করার জন্য কল মেসেজ দিয়ে মাথা নষ্ট করে ফেলে। অভ্র রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কেন ভালো লাগে না? জানি না। অনু, সোজা কথা সোজাভাবে বলবি, তা না হলে দাঁত ভেঙে দেবো। অনু গলা চড়াও করে বলল, যা করার করেন, আমি আপনার আশেপাশেও আসতে চাই না। অভ্রর মেজাজে খেই হারালো। সে যাকে পাগলের মতো ভালোবাসে সে তাকে দেখতেই চায় না। সে অনুর দিকে এগিয়ে গিয়ে তার মুখ চেপে ধরল। তার মুখোমুখি এনে প্রশ্ন করল। ভালো না লাগার কারণ বল। অনুরও এবার জেদ চাপল। সে কড়া গলায় বলল, আমার বয়ফ্রেন্ড চাই না আমি অন্য ছেলের আশেপাশে চাই। বয়ফ্রেন্ড এই একটা শব্দ যেন বন্ধ ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। অনু প্রেম করলো কবে যে তার আবার বয়ফ্রেন্ড আছে? অভ্রর মাথা পাগল পাগল লাগলো। অনুর বয়ফ্রেন্ড কি তাকে অনেক আদর করেছে যে অভ্রর ছোঁয়া তার কাছে ভালো লাগছে না? অভ্রর রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। এটা কি বললো অনু? সে তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে শিওর হতে আবার বলল, বয়ফ্রেন্ড মানে? অনু মনে মনে সাহস জুগিয়ে বলল, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড বারণ করেছে পরপুরুষের আশেপাশে যেতে। আপনিও তো পরপুরুষ তাই না? তাই চাই না আপনার আশেপাশে। অভ্র সন্দেহ নিয়ে জানতে চাইল। কতদিনের সম্পর্ক? অনু চালাকির সাথে জবাব দিল, 2 মাস। অনুর আর অবিশ্বাস করার মতো কোনো কারণ থাকলো না, কারণ সে অফিসে যাওয়ার পর থেকে ঠিকমতো অনুর খবর রাখতে পারছে না। আর সেই সময় একটা নাগরও জুটিয়ে ফেলেছে সে। বাহ বাহ, ভালো তো। অভ্র রাগ কন্ট্রোল করে বলল, কি করে ছেলে? অবশ্যই ভালো জব করে। কোনো ফটকা ফালতু ছেলেকে কেন ভালোবাসবো? বাড়ি থেকে মেনে নিবে এমন কাউকেই তো ভালোবাসবো। অভ্র গভীর চোখে অনুকে পরখ করতে লাগলো। দেখে মনে হচ্ছে সব সত্যি কথা, কিন্তু এই কথাগুলো তার বুকে তীরের মতো বিচ্ছে। সে অনুকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। সব ভাবনা বাদ দিয়ে সে বলল, ভুলে যা। কেন?
কারণ তোর মনের আশা আমি পূর্ণ হতে দেব না। কেন দিবেন না? আমরা দুজন দুজনকে ভালোবাসি। অভ্র গর্জন করে উঠল। অনুর বাহু শক্ত করে চেপে ধরে তাকে বিছানায় শুয়ে দিয়ে সেও তার উপরে উঠল। অনুর জান যায় যায় অবস্থা। কি করতে চাচ্ছে অভ্র? খারাপ কিছু করবে নাকি? না না, এটা হতে পারে না। অভ্র রাগী কণ্ঠে বলল। ভালোবাসা মাই ফুট। তারপর অনুর গলা থেকে অনেকটা নিচে কামড় বসালো। অনু ব্যথায় চিৎকার করে উঠল। অভ্র সে চিৎকার বাইরে যেতে দিল না, হাত দিয়ে মুখ চেপে ধরল। অনুর ব্যথায় ছটফট করতে লাগলো। অভ্র তবুও ছাড়ল না যতক্ষণ না রক্ত জমাট বাঁধে। অনুরও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। তবুও গলা দিয়ে একটু শব্দ বের করতে পারল না। অভ্র অনুকে ছেড়ে দিয়ে বলল। এটা হলো আমার দেওয়া প্রেমের প্রথম প্রস্তাব। এটাকেই ভালোবাসা বলা হয়। তারপর অনুর দিকে তাকিয়ে বলল। আমার অনুভূতিগুলো তোমার 2 দিনের অনুভূতির চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই তুমি যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো। না হলে তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে। সাবধান। তারপর অনুর কপালে একটা চুমু খেয়ে চলে গেল তার রুমে। অনু বেচারি তো শেষ। সে যা ভেবে কাজ করে সব সময় তার বিপরীতই হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। ভাবলো অন্য কোথাও সম্পর্ক আছে, শুনলে আর জ্বালাবে না। কিন্তু হলো কি, আরও বেশি বিপদ ঘাড়ি করে নিল। একেই বলে কপাল। সে তাকালো বুকের একটু উপরে। ইস, রাক্ষস একটা। একেবারে রক্ত জমাট বেঁধেছে। মনে হয় না আর এই দাগ জীবনে উঠবে। রাতে আরজান বাড়ি ফিরল ক্লান্ত শরীর নিয়ে। আহিয়া তার বুকের দিকে তাকিয়ে বুঝতে পারল সে ভীষণ ক্লান্ত। আহিয়া নিচে চলে গেল শরবত আনতে। আরজান ড্রেস চেঞ্জ করে চলে গেল গোসল করতে। এই গরমে গোসল না করলেই নয়। আহিয়া শরবত হাতের রুমে ঢুকে দেখলো আরজান নেই। বাথরুম থেকে ঝর্ণার শব্দ হচ্ছে। সে শরবতটা টেবিলের ওপর রেখে বিছানায় বসলো। এরই মাঝে আরজান বাথরুম থেকে বের হলো। আহিয়া সেদিকে তাকাতেই তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। এমা, এ কি ছিঁড়ি? এভাবে কেউ বের হয়? ছি, সে এবার কোথায় পালাবে? আরজান ব্যাপারটা বুঝতে পেরে বলল। কি হয়েছে? এভাবে পালাচ্ছে কেন? আহিয়া কি বলবে? কার তো পালানোরই কথা। আরজান মাত্র একটা টাওয়ালে পরে বের হয়েছে। এটা তো তার জন্য বড্ড লজ্জার ব্যাপার। আরজান তাকে আরেকটু অস্বস্তিতে ফেলে বলল। আমার ট্রাউজার টি শার্ট বের করে দাও। আহিয়া চোরের মতো এদিক সেদিক তাকিয়ে কারবারের দিকে এগিয়ে গেল। একটা ট্রাউজারও এটা টি শার্ট তার দিকে এগিয়ে দিয়ে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে গেল। আরজান ড্রেস পরে তার পাশে গিয়ে দাঁড়ালো। ভাবলো সেদিন যার সাথে মিট করতে চাইলো এত ব্যস্ততার মাঝে আর তার সাথে দেখা করার সময় পেল না। যত তাড়াতাড়ি সম্ভব তার সময় বের করে দেখা করতে হবে তার সাথে। জীবনের অনেক হিসাব যে এখনো বাকি। পাশ ফিরে তাকালো আহিয়ার পানে। মেয়েটা বাইরের দিকে তাকিয়ে আছে। আরজান চাচ্ছে যেন আহিয়া তার সাথে একটু ফ্রি হয়, কিন্তু মেয়েটা তার থেকে সব সময় পালাই পালাই করে। কক্সবাজার থেকে আসার পরে সে আর আহিয়ার কাছাকাছি আসেনি। মেয়েটা বড্ড অস্বস্তিতে পড়ে যায় সে কাছে আসলে। এমনকি এই কয়দিন তারা দুজন দুদিকে ফিরে ঘুমিয়েছে। আরজানও তাকে আর জোর করেনি এসবে। একটু যদি সময় নিতে চায়নি তাতে তো কোনো ক্ষতি নেই। সে তো তার জন্য যুগ যুগ অপেক্ষা করতে রাজি। তার মুখে ভালোবাসি শুনতে সে না হয় আরও অপেক্ষা করবে। তাতে তার কোনো ক্লান্তি আসবে না। কিন্তু সে তো পুরুষ মানুষ। সে মনের সাথে সাথে শরীর বলতেও একটা বস্তু আছে যা আমাদের সকলের নিয়ন্ত্রণের বাহিরে। আমরা চাইলেই তাকে সব সময় কন্ট্রোল করতে পারি না। তাও সামনে যদি থাকে ভালোবাসার মানুষ। আরজান কি ভেবে যেন আহিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবালো। আহিয়ার শরীর মুহূর্তেই কেঁপে উঠল। সে সরে যেতে চাইল, কিন্তু আরজান তাকে ছাড়ল না। জামার ভিতর দিয়ে পেটে হাত রাখলো। আরজান বুঝলো আহিয়ার শরীর সমান তালে কাঁপছে। আহিয়া কাঁপা কাঁপা গলায় বলল। ছাড়ো, আপনার খাবার গরম করে দিই। আরজান চুলে মুখ রেখেই বলল। হুম, এখন না, পরে খাবো।
আহিয়া দেখলো ঘড়িতে রাত 11টা বাজে। সবার তো ডিনার শেষ, এখন ও বলছে পরে। আহিয়া কোনো রকমে বলতে নিল, রাত তো অনেক হয়েছে। তাকে আর বলতে দিল না আরজান, ঠোঁটে আঙুল দিয়ে বলল, শ্, এখন ভাতের থেকে অন্য কিছুর খেতে বেশি লাগছে। আহিয়া বোকার মতো বলে ফেলল। কিসের খিদে? আরজান তার কানের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে ফিসফিস করে বলল। তোমাকে কাছে পাওয়ার। আহিয়ার কানে কথাটা যেতেই শরীরে ঝংকার দিয়ে উঠল। সে মুচড়ি করতে শুরু করলো, কিন্তু আরজান না ছেড়ে আরো গভীরভাবে কাছে টেনে নিতে থাকলো। আহিয়া উপায় না পেয়ে লজ্জায় চোখ বন্ধ করে রাখলো। আরজানও সুযোগ পেয়ে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে লাগলো। আহিয়া মুখ বুজে সব সহ্য করতে থাকলো। কেন যেন আরজানের সামনে সে মুখ দিয়ে শব্দ বের করতে পারে না। তার লজ্জায় জীবন যাওয়ার জোগাড় হয়ে যায়, তবুও সে কোনো শব্দ করে না। আরজান কানের কাছে মুখ নিয়ে বলল, প্লিজ রেসপন্ড জান, আদারওয়াইজ আই ফিল সো ইম্পর্টেন্ট। আই ফিল লাইক আই এম ফোর্সিং মাই সেলফ অন ইউ। প্লিজ জান, সে সামথিং। আহিয়া কি বলবে, সে তো লজ্জায় কিছু বলে না। এমন না যে আরজান তাকে জোর করেছে। আরজান কাছে টানলে সে তাকে বাধা দেয় না, কারণ তার অধিকার আছে টাচ করার। আহিয়া কোনো রকমে বলল, আমায় কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আরজান বুঝলো সে লজ্জায় কোনো অনুভূতি প্রকাশ করে না। সে আহিয়াকে বলল, স্বামী স্ত্রী মেলামেশা কোনো লজ্জা নেই, আছে শুধু সুপ্ত কিছু চাওয়া আর ভালোবেসে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। তাই লজ্জা না পেয়ে ফিলিং শেয়ার করবে। আহিয়া কিছু না বলে আরজানকে জড়িয়ে ধরল শক্ত করে। আরজান তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। জীবন কারো ধরা বাঁধা নিয়ম মেনে চলে না, সে চলে তার গতিতে। তেমনি মানুষের জীবনেও কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সময়ের সাথে সাথে মানুষের জীবনে নানান পরিবর্তন হতে থাকে। সে ঘটনার পরে অনু আবার লুকিয়ে থাকে অভ্র থেকে, যেন তার সামনে কিছুতেই পড়া যাবে না। অভ্রও তাকে এক নজর দেখার জন্য তার দরজার দিকে তাকিয়ে থাকে, কিন্তু অভ্র যতক্ষণ বাড়িতে থাকে অনু ততক্ষণ রুমের বাহিরে পা রাখে না। আসলে অনুর সামনে পরীক্ষা, তাই আর এই ব্যাপারে কেউ কিছু বুঝতেই পারে না। সবাই ভাবছে অনু পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই বাহিরে আসে না। কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না আসল কাহিনী। বিকেল 4টা। আরজান অপেক্ষা করছে কারোর জন্য। বিশাল বড় রেস্টুরেন্টের 2 তালা সে বুক করে রেখেছে, যেন তাদের কথোপকথন কেউ জানতে না পারে। কিসের এত গোপনীয়তা তার? ঘড়িতে সময় দেখলো সে 4টা বেজে 10 মিনিট হয়ে গেছে, অথচ তার 4টার সময় আসার কথা। তাহলে কি সে আসবে না? আরজানের কেমন অস্থির লাগছে। এরই মাঝে দেখলো এক রমণী তাড়াহুড়া করে তার টেবিলের দিকে এগিয়ে আসে। সে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। এতদিনে সে সত্যির মুখোমুখি হতে চলেছে। মেয়েটা টেবিলের সামনে এসে বলল, সরি ভাইয়া, অনেকটা লেট হয়ে গেল, আসলে টিউশন ছিল তো একটা। আরজান মুচকি হেসে বলল। আচ্ছা, ওকে। তারপর আবার বলল, কেমন আছো রুহি? রুহিও মুচকি হেসে বলল, ভালো ভাইয়া, হঠাৎ আমাকে ডেকে পাঠালেন, কি দরকার ভাইয়া? সত্যিটা জানতে রুহি, কোন সত্যি ভাইয়া? যে সত্যি আমাদের জীবন টেলেমেলে করে দিয়েছিল সেই সত্যি। আরজান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু লুকিও না রুহি, আমাকে সবটা বলো প্লিজ। আমি এখনো ধর্ষের মধ্যে আছি। জীবনে এতগুলো বছর কি জন্য নষ্ট হলো সে আমার জানার অধিকার আছে, তাই না? রুহি এবার কি বলবে সে এদিক ওদিক তাকাতে লাগলো। আরজান সেটা লক্ষ্য করে বলল। রুহি এবার তাকালো আরজানের দিকে। লোকটা চোখে সে আকুলতা দেখতে পাচ্ছে। একজন মানুষ কাউকে এত ভালো কিভাবে বাঁচতে পারে সেটা রুহির জানা নেই। এমন একজন জীবনসঙ্গী তো সবাই চায়, সেও তার ব্যতিক্রম নয়। সে কি পাবে এমন কাউকে যে তাকে এতটা উজাড় করে ভালোবাসবে? রুহি দীর্ঘশ্বাস ফেলে, চলে যায় অতীতের পাতায়। অতীত। আহিয়া হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো। তার মা রান্নাঘরে ব্যস্ত, তাই তার ভাই তার দরজা খুলে দিয়েছে। সে গুটি গুটি পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। তার ভাই জানতে চাইলো, কি রে, এত দেরি হলো কেন? স্কুল ছুটি হয়েছে 3টায়।
আর তুই এসেছিস 5টায়, কোথায় ছিলি এতক্ষণ? আহিয়া তার ভাইয়ের মুখ চেপে ধরল। তার মা শুনলে রাম ধুলাই দিবে তাই সে একটু ঘুরতে পছন্দ করে, তাই সে স্কুল শেষ করে রুহির সাথে নদীর পাড়ে গেছিল। সেজন্য একটু দেরি হয়েছে, তাই বলে তাকে বকবে? এত সুন্দর একটা কিউট বাচ্চাকে কেউ বকে? সে তার ভাই আশিককে বলল। ভাইয়া আস্তে কথা বলো, মা শুনলে ঝাড়ু পেটা করবে। আমার মাকে কি তোমার কালা মনে হয় নাকি? আসিয়া বেগম কথাটা বলে এদিকে আসতে লাগলো আহিয়াকে আর পাইকে। সে এক দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, তার মা চিৎকার করে উঠল। ঢিঙ্গি মেয়ে হয়ে টোটো করে ঘুরে বেড়াস, যার 2 দিন পরে বিয়ে দিতে হবে। সেই মেয়ে এত ঘুরঘুর করে নাকি? তোর বাপ আসুক, আজ একটা বিয়ে করেই ছাড়ব তোর। আহিয়া মুখ ভেঙচি দিল। তার বাবা তাকে কখনো একটা ধমক দিয়েও কথা বলে না, খুব ভালোবাসে তাকে। বাবার কাছে নালিশ করে কোনো লাভ হবে না। সে বাথরুমে চলে গেল গোসল করতে, গা ঘেমে একাকার। ছোটবেলাতেই আহিয়ার চুল রেখে দিছে, এখন তার চুল কোমর পর্যন্ত। তার মাই কেটে এই পর্যন্ত রাখে। এর থেকে বড় হলে এই মেয়ে সামলাতে পারবে না। এই চুলের পেছনে তার মাকে খেটে মরতে হয়, শ্যাম্পু করা, তেল দেওয়া, কিছুই তো পারে না এই মেয়ে। তার বাবা ভালো একটা কোম্পানিতে জব করে। ভাইয়ের পড়াশোনা শেষ, এবার একটা ভালো চাকরি করতে পারলেই হলো। খুব সুখী পরিবার তাদের। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হামিদ সাহেব বলল, আশিক, তোমার চাকরির কি খবর? এই তো বাবা, কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দিছি, এর মধ্যে যে কোনো একটাই হবে ইনশাল্লাহ। হামিদ সাহেব মুখ ঘুরিয়ে আহিয়ার দিকে তাকালো। এই মেয়েটা তার মায়ের মতো দেখতে, একদম পুতুল পুতুল। সে তার মেয়েকে ভালোবাসে, আম্মা বলে ডাকেন। তিনি হাসি মুখে আহিয়াকে বলল। আম্মা, আমার কি খবর? আহিয়াও আহ্লাদি হয়ে বলল, আমার কি খবর রাখার মানুষ আছে আব্বু? সবাই তো নিজেদের নিয়েই ব্যস্ত, আমার খবর কে রাখে? মেয়ের ন্যাকামিতে মুচকি হাসলো হামিদ সাহেব। সে জানে তার মেয়েটা একটু আহ্লাদি, সব তাদের ভালোবাসা পাওয়ার বাহানা। সে সব বুঝে বলল, আমার আম্মাকে সময় না দিয়ে কি এত ব্যস্ত থাকে সবাই? আমার আম্মা সবার আগে, বাকি সব চলে যাক। আহিয়া খুশিতে গদগদ হয়ে গেল। তার আব্বু তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে স্কুলে সবাইকে গর্ব করে বলে, মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আসলেই তার বাবা বেস্ট। তার বাবা তাকে বলল, খাচ্ছেন না কেন আম্মা? আমার হাত ব্যথা করছে, খেতে পারছি না আমি। আসিয়া বেগম খেপে গেল। কি রাজকার্য করে এসেছেন যে হাত ব্যথা হয়ে গেছে? হামিদ সাহেব স্ত্রীকে ধমক দিল। আসিয়া, তোমাকে না কতবার বলেছি আমার আম্মার সাথে এভাবে কথা বলবে না। তো কিভাবে বলবো? এত বড় মেয়ে হয়ে গেল, পড়াশোনা নাই, কাজ কাম নাই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো। এখন ঘুরবে না তো কখন ঘুরবে? এখনই তো ঘোরার বয়স, সংসার চলে গেলে তো আর ঘুরতে পারবে না। আমার কিন্তু রাজকুমারের সাথে বিয়ে দেবে আব্বু, যাতে আমাকে কোনো কাজ করতে না হয়। শুধু দাসীদের হুকুম করব, তারা আমার পায়ের সাথে সব হাজির করবে। ভালো হবে না বলো? মেয়ের কথায় হামিদ সাহেব হাহা করে হেসে ফেলল। তার মেয়ে আসলেই অনেক ছোট। রাজার যুগ যে অনেক শতাব্দী আগেই পেরিয়ে গেছে, এই মেয়ে তা বুঝতেই পারছে না। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, যে আমার মেয়েকে আমার থেকে বেশি ভালো রাখবে, আমি সেই রাজপুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আহিয়া হেসে মাথা নাড়ালো। পরের দিন সকালে আহিয়া লক্ষ্য করল সেই ভাইটা তাকে ফলো করছে। এ কি জ্বালা রে বাবা! এই লোক কি তার পিছু ছাড়বে না? তাকে এমন নজরবন্দি করে রেখেছে কেন? তাকে কি ভুলে নিয়ে বিয়ে করে ফেলবে নাকি গল্পের হিরোদের মতো? কিন্তু সে তো হিরোইন না। তাহলে এই লোক কি চায় তার কাছে? সে ভয় না পেয়ে এগিয়ে এলো লোকটার কাছে, জিজ্ঞেস করলো, আপনার মতলব তো ভালো না, প্রতিদিন আমার পেছনে ঘুরঘুর কেন করেন? আর কোনো কাজ কাম নাই? আরজান মুচকি হেসে বলল, এটা সবচেয়ে বড় কাজ, বাকি সব পরে। মেয়েদের পেছনে ঘুরঘুর করাই আপনার কাজ? এই চাকরি কে দিয়েছে আপনাকে? আরজান থতমত খেলো। সে কি সব মেয়েদের পেছনে ঘুরে নাকি? সে তো শুধু আহিয়ার পেছনেই পড়ে থাকে সব সময়। আরজান বলল, তোমাকে কে বলেছে আমি সব মেয়ের পেছনে পড়ি? আপনিই তো বললেন। তোমাকে কে বলেছে আমি সব মেয়ের পেছনে পড়ি? শুধু তোমার পেছনে পড়ি, আর কেউ না।
কেন পিছনে পড়েছেন আপনি? ভালো লাগে তাই। পিছনে পড়া মানুষকে আমার একদমই পছন্দ নয়। আরজান কি বলবে ভেবে পেল না। এই মেয়ে মাঝে মাঝে বড়দের মতো কথা বলে, পিচ্চিটা সত্যি অসাধারণ। আহিয়া বলল, আমার পিছু পিছু ঘুরবেন না, মানুষ দেখলে আমায় খারাপ বলবে। তোমাকে খারাপ বলবে? এমন কিছু কখনো হবে না, তুমি চিন্তামুক্ত থাকো। আহিয়া আর কথা না বলে চলে গেল স্কুলের ভেতরে। রুহি হয়তো তার জন্য অপেক্ষা করছে। রাতে আকাশের তারারা যেন তার সারা আকাশ জুড়ে বিচরণ করছে। আরজান আজ অনেকগুলো ছবি তুলেছে আহিয়ার, সেটাই সে ল্যাপটপে দেখছে। এরই মাঝে রুমে নক করার শব্দে সে সেদিকে তাকালো। দেখতে পেল আহির দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলল, কখন এসছিস হোটেল থেকে? এই তো কিছুক্ষণ আগে। এবার অনেকদিন পর এলে। হ্যাঁ, ফাইনাল সামনে, পড়াশোনায় ব্যস্ত ভীষণ। আহির লক্ষ্য করল আরজান তাকে দেখে ল্যাপটপ তাড়াতাড়ি বন্ধ করে দিল। কি আছে ল্যাপটপে যে তাকে দেখে বন্ধ করতে হলো? ব্যাপারটা খটকা লাগলো তার কাছে। তবুও সে সেদিকে পাত্তা না দিয়ে বলল, তোমার এক্সাম কবে ভাইয়া? এই তো 1 মাস পরে, তারপর মুক্ত পাখির মতো ঘুরবো। আহিরও ভাইয়ের সাথে তাল মিলালো। আমিও ঘুরবো পাখির মতো, তবে বেশি দিন না, আবার ভর্তি হতে হবে। অনেক রাত পর্যন্ত দুই ভাই গল্প করে খাটিয়ে দিল। আজ আহির শরীর ভালো নেই, কেমন যেন গা মেজাজ ম্যাচ ম্যাচ করছে। মনে হচ্ছে শরীরটা বেশ গরম। সে আজ স্কুলে যাবে না। তার মা তাকে ডাকতে আসলো। উঠবি না? স্কুলে যাবি কখন? আহিয়া ক্লান্ত সুরে বলল, আজ যাব না মা, ভালো লাগছে না। মেয়ের কণ্ঠটা কেমন যেন লাগছে আসিয়া বেগমের কাছে। তার মেয়ের কি শরীর খারাপ নাকি? সে ফট করে আহিয়ার কপালে হাত রাখলো। এ মা, তার মেয়ের তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কখন হলো এসব? রাতেও তো ঠিক ছিল মেয়েটা। সে তাড়াতাড়ি করে আহিয়ার বাবার কাছে গেল, বলল, আহিয়ার প্রচণ্ড জ্বর এসেছে, তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওষুধ আনতে। রুহি আহিয়ার জন্য অপেক্ষা করছে। 9:30 বাজতে চললো। এই মেয়ে এখনো আসছে না কেন? দাঁড়িয়ে থাকতে থাকতে সে হাঁপিয়ে গেছে। এরই মাঝে দেখলো আহিয়ার বাবা হন্তদন্ত হয়ে বাজারের দিকে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হামিদ সাহেব দেখলো তার মেয়ের বান্ধবী। সে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি, কিন্তু আহিয়া ভালো নেই, ওর প্রচণ্ড জ্বর। রুহি আটকে উঠল। জ্বর আবার কখন হলো? সে তো রাতে ওর সাথে ফোনে কথা বলল, তখন তো ঠিক ছিল। তাহলে হঠাৎ? সে জানতে চাইল। জ্বর কিভাবে এলো চাচা? জানি না মা, হঠাৎ ওর মা ডাকতে গিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি স্কুলে যাও মা, আমি ওর ওষুধ আনতে যাচ্ছি, বিকেলে গিয়ে দেখে এসো। রুহি মাথা নেড়ে সায় জানালো। সে মনমরা হয়ে স্কুলের দিকে পা বাড়ালো। হঠাৎ কোথা থেকে একটা বাইক তার সামনে এসে থামলো সেদিনের মতো। বেচারি আজও ভয় পেল ভীষণ। বুকে থুতু দিয়ে সামনে তাকাতেই ক্রাশ নামক বাস খেলো। এত সুন্দর ছেলে তার পথ আটকালো কেন? তাকে কি প্রপোজ করবে নাকি? ইস কি লজ্জা! এই বয়সে এত হ্যান্ডসাম ছেলের প্রপোজ পাবে ভাবতেই তার কেমন যেন লাগছে। তার আকাশ কুসুম ভাবনার মাঝেই আরজান বলল, তুমি একা কেন? আরেকজন কই? রুহি বুঝলো আহিয়ার কথা বলছে, তাই সেই ভনিতা না করে বলেই ফেলল, ওর প্রচণ্ড জ্বর, ও আসতে পারবে না। আরজান আটকে উঠল। জ্বর মানে? কখন কিভাবে হলো এসব? তার মন উতলা হয়ে উঠল। সে তাকে দেখবে কিভাবে? তাকে যে একবার দেখতেই হবে। তাকে না দেখলে সে কিছুতেই স্থির হতে পারবে না। তার তো এখনই দম বন্ধ হয়ে আসছে। সে কি করবে এবার? সে রুহিকে বলল, জ্বর কিভাবে আসলো? এত কেয়ারলেস মেয়ে কেন? একটু কি বুদ্ধি নাই নাকি? ইডিয়েট কোথাকার। রুহি ভ্যাবার জায়গা খেয়ে গেল। তার সাথে এভাবে কথা বলছে কেন? সে কি জ্বর বাঁধিয়ে দিয়েছে নাকি আজব? সে সন্দিহান কণ্ঠে বলল, আহিয়ার জ্বর হয়েছে তো আপনি ছটফট করছেন কেন? মতলব কি আপনার? আরজান ভনিতা না করে রুহিকে সরাসরি বলল, আমি আহিকে ভালোবাসি, প্লিজ ওকে একটু দেখার ব্যবস্থা করে দাও। লে হালুয়া! ভাবলো কি আর হলো কি? তবুও মনের কষ্ট মনে রেখেই বলল, ওকে দেখে কি করবেন? ওকে না দেখলে আমি শান্তি পাবো না, প্লিজ ব্যবস্থা করে দাও।
রুহি তাকিয়ে দেখলো লোকটার চোখে কেমন আকুলতা, যেন প্রিয়সীকে এক নজর না দেখলে সে পাগল হয়ে যাবে। সে মনে মনে বিড়বিড় করলো, বর না হোক দুলাভাই তো হবে, তাতেই হবে গরিবের সুখ মনে মনে। আর মুখে বলল, আহিয়ার বাসার ঠিকানা দিচ্ছি, সেখানে বিকেলে যাবেন। আমি আহিয়াকে নিয়ে ছাদে যাব। আরজান বলল, ঠিকানা লাগবে না, আমি চিনি ওদের বাসা, তুমি শুধু ছাদে নিয়ে গেলেই হবে। রুহি চোখ বড় বড় করে তাকালো। ওরে বাড়িও চেনে, আবার তো বলবে কোন রুমে থাকে সেটাও জানে। লোকটা তো ভীষণ ডেঞ্জারাস, এর সাথে ঝামেলা করা যাবে না, কখন আবার তাকে ফাঁসিয়ে দিবে আল্লাহ মালুমই জানে। আরজান বলল, রুহি কি বলবে? এই লোকটাকে ফাঁসানোর চিন্তা করছে, নাকি ওর বাপ ভাই জানলে তাকে শুলে চড়াবে? এইটুকু বয়সে প্রেম দেখলে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। সে তড়িঘড়ি করে বলল, না না, আমি এসব দিতে পারবো না। ও যেদিন আসে আপনি দিয়ে দিন। নাও, কেউ জানবে না, ভয় নেই তোমার। রুহি মনে মনে বলল, বিপদে ফেলে বলে ভয় নাই, আজব পাবলিক। না চাওয়া সত্ত্বেও তাকে নিতে হলো উপহারটা। আরজানও চলে গেল তার গন্তব্যে। সারা দিন পরে আহিয়ার একটু ভালো লাগছে। রুহি এসেছে তাদের বাসায়, তাই তার মনটা একটু ফুরফুরে লাগছে। রুহি এসেই তাকে ছাদে নিয়ে এসেছে। বান্ধবীর আবদারও সে ফেলতে পারল না। শরীর খারাপ সত্ত্বেও সে তাকে সঙ্গ দিতে ছাদে চলে গেল। আরজান দূরের টঙের দোকান থেকে প্রেয়সীকে মন ভরে দেখতে লাগলো। রুহি তার ব্যাগ থেকে উপহারটা বের করে দিল আহিয়াকে। আহিয়া প্রশ্নবোধক চাহনিতে চাইলেই রুহি বলল, খুলে দেখা। আহিয়া দেরি না করে খুলে দেখলো এটা চিকন স্বর্ণের চেন, সাথে একটা লকেট, তাতে ইংরেজিতে এ লেখা। সে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। এত দামি উপহার রুহি তাকে কিভাবে দিবে? রুহি তো মধ্যবিত্ত, ওর দ্বারা এটা কিছুতেই সম্ভব না। তাহলে কে দিল এত দামি উপহার? সে তাকাতে রুহি আমতা আমতা করে বলল, তোকে একজন এটা দিতে বলেছে। কে? ওই হেলমেটওয়ালা লোকটা। আহিয়ার বিস্ময় জ্ঞান হারানোর মতো অবস্থা। এই লোক তাকে কেন এত দামি উপহার দিবে? সে তো এই লোকটাকে চেনেই না পর্যন্ত। তাহলে সে রুহিকে বলল, এই লোক কেন দিল এটা? আমি তো তাকে চিনি না ভালো করে। লোকটা তোকে পছন্দ করে আহিয়া। আহিয়া কি বলবে? দু এক দিনের দেখায় পছন্দ করে ফেললো, আবার এত দামি গিফটও দিল। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। লোকটা তো ভীষণ দ্রুত, কথা নাই বার্তা নাই, এমন কাণ্ড ঘটালো। সে চেইনটা ব্যাগে রাখতে গিয়ে দেখলো একটা চিঠি তাতে। সে চিঠিটা বের করে পড়তে শুরু করলো। প্রিয় আহি, আমার কাছে তুমি প্রিয় হলেও আমি হয়তো তোমার কাছে অপ্রিয়। আবার হয়তো কোনোটাই না। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে একটু একটু করে আমার মনের মধ্যে তোমার আনাগোনা টের পাচ্ছে। জানি না এই কয়েকদিনের পরিচয়ে তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে নাকি, কিন্তু আমার একটা কথা মিথ্যে নয়। আমার মনের সুপ্ত অনুভূতিতে আমি তোমাকেই কল্পনা করি। জানি আমি হয়তো তোমার থেকে অনেকটাই বড়। এত ছোট মেয়ের প্রেমে কিভাবে পড়লাম সেটাই ভাবছো তো? আমিও ভাবি কলেজ ভার্সিটির এত এত স্মার্ট মেয়ে রেখে আমি কেন তোমার মতো পেচ্ছু প্রেমে পড়লাম। আমার বন্ধু তো আমাকে নিয়ে মজা করে, জানো কেন তো পাগল হলাম আমি তোমার, বলো তো? আমি তো চাইলেও তোমাকে বলতে পারছি না। কি করব বলো তো আহি? তুমি কি তোমার মনের কোন একটা জায়গায় আমাকে একটুখানি ঠাঁই দিবে? আমাকে কি একটু ভালোবেসে কাছে টেনে নেবে? আমি তোমার ভালোবাসার অপেক্ষায় থাকব, সেটা যতদিন লাগুক, 3 মাস কিংবা বছর, আমি তোমারই পথ চেয়ে থাকব। আর হ্যাঁ, উপহার ফেরত দেওয়ার চিন্তাও করবে না, তাহলে কিন্তু তোমার বাসায় সবার সামনে গিয়ে পড়ে আসবো। মনে থাকে জানো। ভালো থেকো, তোমার প্রিয় বা অপ্রিয় কেউ। আহিয়ার হক চকিয়ে গেল। শেষের কথায় তার অবস্থা নাজেহাল। কি লোক রে বাবা, বলে কি না বাড়ি এসে পড়িয়ে দিবে, তার যে মা ঘাট ধরে রাস্তায় বের করে দিবে। আহিয়া চেয়েছিল চেইনটা ফেরত দিতে, কিন্তু যে হুমকি দিল আর সাহস হয়নি ফেরত দেওয়ার। এরপর থেকে প্রায় রুহির হাতে কিছু না কিছু গিফট পাঠাতো আহিয়ার জন্য। বেচারি চেয়েও ফেরত দিতে পারেনি কখনো। তার মা দেখলে তাকে ঝাঁটাপেটা করবে নিশ্চিত। বেচারি গিফটগুলো তার
ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকিয়ে রেখেছে। যদি কখনো ইচ্ছে হয় রাতে সবাই ঘুমানোর পরে সে এগুলো বের করে দেখে। পুরো ড্রয়ার তার ভর্তি কসমেটিক্সে, কিন্তু দুঃখের বিষয় সে পরে পরে ঘুরতে পারে না। এরই মাঝে আহিয়া ক্লাস 9-এ উঠে গেছে। সময় যে কিভাবে চলে যাচ্ছে সে বুঝতেই পারছে না। আরজান প্রতিদিনই তাদের সামনে আসে, কিন্তু আহিয়া আজ পর্যন্ত তার মুখ দেখতে সক্ষম হলো না। এই নিয়ে সে ভীষণ হতাশ। যার দেওয়া উপহারে তার ড্রয়ার ভর্তি, তাকে আজ পর্যন্ত চোখের দেখা দেখতে পারল না। রাত তখন 12টা। আহিয়ার মনে হলো একটু সাজবে সে। ড্রয়ার থেকে এক এক করে গিফটগুলো বের করলো। সুন্দর একটা 3 পিস পরে নিল, হালকা একটু মেকআপ করলো, চোখে মোটা করে কাজল দিল, ঠোঁটে দিল টকটকে লাল লিপস্টিক। তারপর আরজানের দেয়া চেইনটা পরে নিল। এতদিনে আরজান তাকে অনেক রেশমির চুড়ি দিয়েছে। সে 2 হাতে 2 ডজন চুড়ি পরল, পায়ে এক জোড়া নুপুর। আস্তে হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। কি অপূর্ব সুন্দর লাগছে তাকে। সে সুন্দর করে কয়েকটা ছবি তুলল, সাথে হাতের ছবি, পায়ের ছবিও তুলল। তারপর সবগুলো ছবি রুহিকে পাঠিয়ে দিল। সাথে সাথে রুহি কল করলো। কি ব্যাপার? আজ এত খুশি কেন? হ্যাঁ, আরে কই না তো, জিনিসগুলো ড্রয়ারে পড়েছিল, তাই ভাবলাম একটু পরেই দেখি কেমন লাগে। তাই নাকি? নাকি প্রেমিক পুরুষের প্রেমে তুইও দেওয়ানা হয়ে গেছিস? আহিয়া বলল, দেখ, ফালতু কথা বলবি না। পড়েছিল তাই পড়লাম। আর কাউকে না দেখে কখনো ভালোবাসা হয় শুনেছিস? আরে সখী, ভালোবাসা একটা অনুভূতি, যা কাউকে না দেখে, কথা না বলে, না ছুঁয়েও অনুভব করা যায়। আহিয়া ভাবলো আসলেই কি সে এই লোকটাকে ভালোবেসে ফেলেছে? কই, সে তো এখন একে দেখলে রেগে যায় না, বরং একদিন সে না আসলে দেখার জন্য ছটফট করে। সে তো উদ্গ্রীব হয়ে থাকে লোকটার মুখ একবার দেখার জন্য। তাহলে কি সে লোকটাকে পছন্দ করতে শুরু করেছে? না না, এমন হতে পারে না। তার বাবা তাকে খুব বিশ্বাস করে, এমন হলে সে মুখ দেখাবে কি করে তাকে? সে কথা কাটাতে বলল, তুই লোকটাকে বলবি আর যেন কোনো গিফট সে না দেয়, তাহলে কিন্তু সব ফেলে দেবো আমি। সেটা না হয় তুই নিজেই বলিস। আহিয়া আর কিছু না বলে ফোন কেটে দিল। তার মেজাজটাই খারাপ হয়ে গেল। এক এক করে আবার সব কিছু খুলে ড্রয়ারে রেখে দিল। আরজানের ফোনে টুংটাং করে শব্দ হলো। সে ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকাতেই তার দম বন্ধ হয়ে গেল। এত সুন্দর লাগছে আহিয়াকে, একদম পরি। কাজল কালো চোখে মোটা কাজল যেন সৌন্দর্যে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পায়ের এই নুপুর জোড়া আরজান তাকে দিয়েছিল। রুহি তাকে জানিয়েছিল আহিয়ার জন্মদিনের কথা, তাই সে এটা জন্মদিনে গিফট হিসেবে দিয়েছিল। তার পায়ে যে এত সুন্দর মানাবে আরজান ভাবতেই পারেনি। এত দিনে অগুন্তি চিঠি সে আহিয়াকে দিয়েছে, কিন্তু আহিয়া কখনো তার উত্তর দেয়নি তাকে। তাতে আরজানের কিছু যায় আসে না। আহিয়া যে চিঠিগুলো পড়েছে এতেই সে অনেক খুশি। রুহি তাকে বলেছে আহিয়া চিঠিগুলো যত্ন করে ড্রয়ারে রেখে দিয়েছে। সে আহিয়ার একটা চুড়ি পরা ছবি ফোনের ওয়ালপেপারে দিল। বিড়বিড় করে আওড়ালো, আমার কাজল হরিণী, তোমার এই কাজল কালো চোখেরই তো মায়ায় পড়েছি। তোমার এই চোখে তাকালে আমি যেন সমুদ্রের কোনো অতল গভীরে হারিয়ে যাই, নিজেকেই যেন আর খুঁজে পাই না। তুমি কি তোমার হাত দুটো বাড়িয়ে দিবে এই গভীর সমুদ্র থেকে উঠতে, নাকি আরো ঠেলে দিবে সমুদ্রের দিকে? দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। আহিয়ার এসএসসি পরীক্ষা শেষ। আরজান প্রতিদিন আহিয়ার সামনে এসেছে, কিন্তু সেদিনের পরে আহিয়ার কোনো গিফট নেয়নি আরজানের থেকে। আরজান অনেক জোর করেও তাকে দিতে পারেনি একটা গিফট। আহির বাড়িতে এসেছে 2 দিন, ভালোই কাটছে তার দিনগুলো। আরজান বাড়িতে নেই। সে কি ভেবে যেন আরজানের রুমে গেল। আরজানের ল্যাপটপ বিছানার উপর দেখলো। সে এগিয়ে গেল সেদিকে। সে জানে ল্যাপটপের পাসওয়ার্ড। সে লগ ইন করে ঢুকলো ভিতরে। ফটোতে যেতে তার চোখ ধাঁধিয়ে গেল। একটা জীবন্ত পরীর ছবি দেখছে সে। এত সুন্দর মেয়ে, তাই ভাইয়ের ফোনে মেয়ের ছবি কেন? আরজান তো মেয়েদের পাত্তা দেয় না বেশি। তাহলে এই মেয়েটাকে? তার জানার আগ্রহ বাড়ল, সাথে মেয়েটাকে পাওয়ার ইচ্ছাও জাগলো মনে। কথায় আছে, যখন শয়তানের নাড়ে তখন বিবেক বুদ্ধি লোপ পায়। আহিরের ও তাই হলো। সে ভুলে গেল এই মেয়েটা তার ভাইয়ের পছন্দ, হয়তো তার থেকেও অনেক বেশি কিছু।
কিন্তু সে এসব ভাবার অবস্থায় রইল না। ছোটবেলা থেকে দেখেছে সে সবাই তার থেকে তার ভাইকেই বেশি ভালোবাসে। এটা নিয়ে তার মধ্যে একটা জেলাসি কাজ করলেও সে কখনো প্রকাশ করতে পারেনি। কিন্তু আজ যখন দেখলো তার ভাই লাইফের সুন্দর কাউকে পাচ্ছে, তখন তার জেলাসিটা আবার বেড়ে গেল। সে কিছুতে এই মেয়েকে তার ভাইকে পেতে দিবে না। এবার সে এই মেয়েকে হাসিল করবে। ল্যাপটপ বন্ধ করে সে চলে গেল তার রুমে। আহিয়া বেশ কিছুদিন অনুভব করেছে সে এই লোকটাকে না দেখে থাকতে পারছে না। যদিও সে মুখ দেখেনি, তবুও তাকে দেখার জন্য সে ছটফট করছে। তার কিছুই ভালো লাগছে না। সে কোনো কিছুতেই মন বসাতে পারে না। তার কেমন যেন হাঁসফাঁস লাগে। 2 দিন পরে তার রেজাল্ট দিবে, অথচ তার সেদিকে মন নাই। তার মন পড়ে আছে একজনাতেই। পরীক্ষার পরে সে আর তেমন বাইরে বের হয়নি। লোকটার সাথে তার আর দেখাও হয়নি। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে লোকটা তার বাড়ির সামনে রোজ 2-3 ঘন্টা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে এক নজর দেখার জন্য। মেয়েটা যখন ব্যালকনিতে বা ছাদে যায়, লোকটা তখন মন ভরে তাকে দেখে। বোকা মেয়েটা যদি জানতো তাহলে সে নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। আজ আহিয়ার রেজাল্ট দিবে। এতদিন তার কিছু মনে না হলেও আজ সে ভীষণ ভয়ে আছে। মেয়েকে হাঁসফাঁস করতে দেখে হামিদ সাহেব বললেন, আম্মা, এত টেনশন করছেন কেন? যেমন পরীক্ষা দিয়েছেন তেমন রেজাল্ট পাবেন, ভয়ের কিছু নাই। আহিয়া মুখ লটকালো। আল্লাহ ভালো জানে কি হবে। সে তো ফাঁকিবাজি করেছে সারা বছর, রেজাল্ট নিশ্চয়ই তেমনই হবে, তাই না? এরই মাঝে আশিক মিষ্টি নিয়ে প্রবেশ করলো। আহিয়া ঠোঁট উল্টালো। রেজাল্টের খবর নাই, মিষ্টি হাজির। এখন যদি ডাব্বা মারে ইজ্জতের কিছু থাকবে? ছি ছি, তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আশিক ভাইয়ার দিকে তাকিয়ে বলল, কি রে গাদি, রেজাল্টের অবস্থা কি? আহিয়া ঠোঁট উল্টালো, যার মানে সে জানে না। আশিক মুচকি হেসে বলল, 4.88 আসছে। আহিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। এত ভালো রেজাল্ট সে কিভাবে জীবনেও ভাবছে সে ভালো ছাত্রী, কিন্তু ফাঁকি দেওয়ার জন্য সে মনোযোগ দিতে পারে না পড়াতে। মন সারাদিন বাইরে বাইরে ঘুরে। আহিয়ার বাবা বলল, ভালো হয়েছে আম্মা, পড়াশোনা ঠিক মতো করলে প্লাস পেতেন। আহিয়া কি বলবে? যে রেজাল্ট হয়েছে তাতেই তার ড্যান্স করতে মন যাচ্ছে। প্লাস পেলে তো মনে হয় আকাশে উঠতো। আহিয়ার মা এসে বলল, দেখলি তো তোর এই বাদরামির জন্য রেজাল্ট খারাপ হলো। হামিদ সাহেব হা হা করে হাসলো। হাসি মুখে স্ত্রীকে বললেন, কোথায় খারাপ, এটাও যথেষ্ট ভালো রেজাল্ট, তবে মনোযোগ দিয়ে আর একটু ভালো হতো, এই আর কি। মেয়ে ফেল করলেও পুরো এলাকায় আপনি মিষ্টি বিলি করতেন। এত ভালোবাসা কোত্থেকে আসে আল্লাহই জানে। আমার আম্মা কে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলতো আসিয়া? ও তো আমার সত্যিকারের আম্মা। আসিয়া বেগম গেল বাটি জানতে। ফ্ল্যাটের সবাইকে মিষ্টি বিলি করতে হবে তো। আর আহিয়া ঠিক করেছে সে বাইরে ঘুরতে বের হবে। সে রুহিকে বললে রুহিও রাজি হয়ে যায় তাতে। কতদিন 2 বান্ধবী আড্ডা মারে না। রুহি অবশ্য তার বাসায় আসে মাঝে মাঝে, কিন্তু বেশি সময়ের জন্য না। তাই আজ তারা অনেক সময় ধরে ঘুরবে। আহিয়া তার বাবা মায়ের থেকে পারমিশন নিয়েই বেরিয়েছে। সে একটা কালো 3 পিস পরেছে, চুলগুলো খুলে রেখেছে। আজ সাহস করে 1 ডজন চুড়ি হাতে পড়েছে। তার মা দেখেছে কিন্তু কিছু বলেনি। আজকালকার মেয়েরা অনেক কসমেটিক ব্যবহার করে, তাই কিতি ভাবলো কিনেছে নিশ্চয়ই কখনো। তিনি আর সেদিকে পাত্তা দিল না, নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আহিয়ারা একটা নদীর পাড়ে ঘুরতে এসেছে। ফুচকাওয়ালাকে দেখে তারা সেদিকেই ছুটলো। আহিয়া লোকটাকে বলল, মামা, ঝালঝাল করে 2 প্লেট ফুচকা দিন তো। রুহি বলল, আরে আমি এত ঝাল খেতে পারি না, আমারটাই কম দিতে বল। আহিয়া বলল, তোর প্লেট আমি কখন অর্ডার দিলাম? আমি আমার জন্য অর্ডার দিয়েছি, তোরটা তুই দে। রুহি চোখ গরম করে তাকালো। এই মেয়ে খুব স্বার্থপর। নিজের প্লেট দিল, তারটা দিল না। এই নাকি তারা বেস্ট ফ্রেন্ড। রুহি কম ঝাল দিয়ে তার প্লেট অর্ডার দিল। এরই মাঝে আরজান কোথা থেকে এনে বলল, পিচ্ছি মানুষ, এত ঝাল খেতে নেই। আহিয়া তাকালো সেদিকে। কতদিন পরে সে লোকটাকে দেখছে। লোকটা কি তাকে ভুলে গেছে নাকি? না না, ভুলে গেলে এখানে আসতো না নিশ্চয়ই।
সে জানে একে রুহি খবর দিয়েছে। ও তো মনে মনে তাই চাচ্ছিল যাতে লোকটা আসে, কিন্তু মুখে বুঝতে দিল না। মুখ ভেঙচি কেটে বলল, আপনি এখানে কেন? তোমাকে দেখতে এলাম। কেন? আমার কি রূপ বেরিয়েছে নাকি? হুম, রূপ তো আগে ছিল, এখন গুণ বেরিয়েছে। মানে? মানে রেজাল্টের জন্য অভিনন্দন। বলতে বলতে আহিয়ার হাত ধরে তাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। আহিয়া হতভাগ বিস্মিত। এতদিন পরে যে চান্স পেয়েছে আবার গিফট দিল, সে এটা নিয়ে বাড়ি গেলে তার মা তাকে বাইরে থেকেই ঝাড়ু পিটা শুরু করবে। ঘরে আর যাওয়া হবে না তার। সে তাড়াতাড়ি করে খুলতে নিল ব্রেসলেটটা। আরজান হাত ধরে আটকে দিল। শোনো মেয়ে, 2 বছর কোনো গিফট নাওনি, আজকেও দিতাম না, কিন্তু এটা তোমার রেজাল্টের জন্য, খুলবে না একদম। আমি এটা নিতে পারবো না। কেন? মা দেখলে বকবে। বকবে না, অন্যগুলোর মতো এটা ড্রয়ারের এক কিনারায় ফেলে রেখো, তবুও তোমার কাছে রাখো। আহিয়া চমকে উঠল। এই লোক এটাও জানে যে সে সব ড্রয়ারে রাখে? রুহির বাচ্চা এই লোককে সব খবর পাস করে। ওকে আজ খাইছে। তবুও আহিয়া খুলতে নিল। আরজান আবার আটকে বলল, সবার সামনে পড়ার ব্যবস্থা করবো নাকি? আহিয়া বলল, কিভাবে? বিয়ের প্রস্তাব দিতে হলে তখনও লুকিয়ে রাখতে হবে না। আহিয়া চমকে উঠল। বলে কি এ লোক? তার বয়স মাত্র 16, এখন বিয়ের প্রস্তাব দিলে পাড়ার লোকে কি বলবে? বাবা তো কিছুতেই রাজি হবে না এত ছোট বয়সে বিয়ে দিতে। এই লোক সব সময় কেন না কোনো চাল চালে। সব তাকে ভয় দেখানোর ধান্দা। আহিয়া এবার বলল, কিডন্যাপারের মতো না এসে মানুষের মতো আসুন, দেখি আপনার চাঁদ মুখখানা। আরজান হেসে ফেলল। আহিয়া দেখতে পেল লোকটার চোখ দুটি কেমন কুঁচকে গেল। তার মানে লোকটা হাসছে। সে মনে মনে ভেঙচি কাটল। যত সব ঢং! নায়ক রণবীর কাপুর নাকি সৌন্দর্যে ঢেকে রাখতে হবে, কিন্তু মনে তার তীব্র ইচ্ছে লোকটাকে এক নজর দেখার। আরজান বলল, মুখ দেখলে কি আমার প্রস্তাবে রাজি হবে? আহিয়া কি বলবে এবার? সে তো মনে মনে পছন্দ করে লোকটাকে। মুখ দেখলে সে কি করবে? তার কল্পনার সাথে সে মিলাবে লোকটাকে। এতদিনে যে মনে মনে কল্পনা করেছে লোকটাকে, আসলে কি মিলবে তার কল্পনার সাথে? কি জানি মিলবে নাকি। সে বলল, আগে তো দেখি, তারপর ভেবে দেখব। আরজান বলল। খুব শীঘ্রই দেখা দেব। আহিয়ার বুকের মধ্যে ধুক করে উঠল। আসলে কি লোকটা দেখা দিবে? কবে দিবে সে আর ভাবতে পারছে না। আহিয়া একটা মুচকি হাসি দিয়ে ফুচকা খেতে শুরু করলো। আড়াল থেকে তাদের কথোপকথন শুনে কেউ বাঁকা হাসি দিল। কি আছে তাদের ভাগ্যে? কারো হিংসা কি তাদের ভালোবাসা গরু শুরুর আগেই শেষ করে দিবে? আহিয়া ভর্তি হয়েছে পাশের একটা কলেজে। তার বাবা বলছে এত ছোট মানুষ বাইরে যাওয়া ঠিক হবে না। ইন্টার শেষ হলে সে অনার্সে বাইরে ভর্তি করে দিবেন। আরজানের পড়াশোনা শেষ করে 2 বছর বাবার ব্যবসা দেখছেন। এতে করে তার বাবা একটু নিস্তার পেয়েছে। এতদিনে আহিয়াও আরজানের সাথে একটু ফ্রি হয়েছে। সে এখন আর রাগ করে না, আরজানের সাথে কথা বলে। আরজান বলছে খুব তাড়াতাড়ি তার সামনে এসে সারপ্রাইজ দিবে তাকে। সেও সেই আশায় বসে আছে। আজমল চৌধুরী অফিসে এসেছেন। তার কাছে কল এসেছে জরুরি প্রয়োজনে তাকে দেশের বাইরে যেতে হবে। তার শরীরটা তেমন ভালো নেই কয়েকদিন। আশরাফও তেমন ভালো হ্যান্ডেল করতে পারবে না, তাই সে ভাবলো আরজানকে পাঠাবে বাহিরে। সে আরজানের কেবিনের সামনে সে নক করলো। আসবো। বাবার কণ্ঠে সে কেবিনের দরজার দিকে তাকালো, তাড়াহুড়ো করে বলল, পারমিশন কেন নিতে হবে বাবা, আসো না। আসলে একটা দরকারে এসেছি। কি দরকার বলো না। সকালে তোমাকে 1 মাসের জন্য সিঙ্গাপুরে যেতে হবে। ওখানে আমাদের একটা কাজে আটকে গেছে। আমি চাই তুমি সেটা শেষ করে আসো। আরজান কি বলবে? 1 মাস সে আহিয়াকে না দেখে থাকবে কিভাবে? কিন্তু এই কাজটা না করলে তাদের ব্যবসার অনেক বড় লসের সম্মুখীন হতে হবে। সে চিন্তায় পড়ে গেল। তার বাবাকে বলল, কবে যেতে হবে? আজকেই 5টায় ফ্লাইট। আজকেই তাকে যেতে হবে। তাহলে তো যাওয়ার আগে সে আহিয়াকে দেখতে পারবে না। সে কি করবে এবার? সে কোনো মতে বলল, ঠিক আছে, ব্যবস্থা করো। আজমল চৌধুরী নিশ্চিত মনে চলে গেল। আর
আরজানের মধ্যে মধ্যে কেমন শূন্যতা অনুভব করলো। কেন এমন হলো সে বুঝতে পারল না। একদিন পর আজ রুহি আসেনি কলেজে, সে তার মামার বাড়িতে গিয়েছে। তার মামাতো বোনের বিয়ে, তাই তাকে ফোন দিয়ে 1 সপ্তাহ আগেই নিয়ে গেছে। রুহি অবশ্য যেতে চায়নি, কিন্তু তার মামাতো বোন তাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে। আহিয়া আজ একাই কলেজে যাচ্ছে, রুহি নেই, তার মনটাও ভালো নেই। হঠাৎ একটা বাইক তার সামনে এসে থামলো। সে চমকে তাকালো তার দিকে। এটা তো সেই লোকটার বাইক, মাথায় আজও হেলমেট দিয়া। আহিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ডাকলো সে। দাঁড়াও আহি। আহিয়া থামলো, পাশ ফিরে তাকাতেই সে চমকে উঠল। লোকটা হেলমেট খুলে ফেলেছে। আহিয়া তাকালো তার দিকে। সুদর্শন একজন যুবক তার পাশে দাঁড়িয়ে আছে। হুহু শুধু সুদর্শন নয়, অতি সুদর্শন যাকে বলে। ফর্সা চেহারা, লম্বাটে মুখ, চাপ দাড়ি, বাদামি চোখের মণি, সব মিলিয়ে আকর্ষণীয় একজন পুরুষ। এই লোকটা এতদিন তার পিছে পিছে ঘুরেছে, তার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি তার সাথে ফ্লার্ট করলো, কিন্তু ফ্লার্ট করলে তো দেখা দিত না। দেখা দিয়েছে মানে ফ্লার্ট করেনি। আহিয়া বলল, আপনি সেই লোক যে এতদিন আমার পেছনে পড়েছিলেন? লোকটা বলল। কেন, তোমার কোনো সন্দেহ আসে? আহিয়া দেখলো লোকটার গলার স্বরটা কেমন যেন লাগছে। সে সন্দিহান কণ্ঠে বলল, আপনার গলার সুর পাল্টালো কি করে? এবার আহির চমকে উঠল। সে তো চাইলেই আরজানের মতো ভয়েস দিতে পারবে না। সে এবার বলল, আসলে কাল বন্ধুদের সাথে একটা পার্টি ছিল, ওখানে ওরা কি খাইয়ে দিল, তারপর থেকে গলাটা কেমন যেন লাগছে। আহি আর বেশি কিছু ভাবলো না। সেই লোক না হলেও নিশ্চয়ই তাকে আহি বলে ডাকতো না। আবার বাইক, হেলমেটও এক। সে আর সন্দেহ করলো না, কিন্তু তবুও তার মনের কল্পনার সাথে লোকটাকে কিছুতেই মেলাতে পারলো না। সত্যি কি কল্পনার সাথে বাস্তবের কোনো মিল নাই? হয়তো নেই। তাহলে তো তার কল্পনার সাথে কিছুটা হলেও মিলতো। আহিয়া এবার বলল, আপনি তো আর হেলমেট পরে নেই, আপনাকে তো আর হেলমেটওয়ালা বলতে পারবো না, তাহলে কি বলবো? আহির মুচকি এসে বলল, আমার নাম আহির, আহির চৌধুরী। আহিয়ার মনে হয় নামটাও কেমন পছন্দ হলো না। সবই তার মনের ভুল। হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। সেও তার ঊর্ধ্বে না। আহির বলল, এবার কি আপনার নম্বরটা পেতে পারি ম্যাডাম? আহিয়া মুচকি হাসলো। এতদিন ধরে পছন্দ করেও মনের মধ্যে কেন এত দ্বিধা হচ্ছে তার? সে তো 2 বছরে বেশি দিন থেকে লোকটাকে দেখছে। কই কখনো তো খারাপ লাগেনি তার। ভালো মানুষ বলেই মনে হয়েছে। তাহলে আজ দেখার পরে এমন অস্থির কেন লাগছে সব? আহিয়া আমতা আমতা করে বলার চেষ্টা করলো, আসলে আমার বাবা এসব পছন্দ করে না। কোনো বাবাই পছন্দ করে না তার মেয়ে প্রেম করুক, কিন্তু আমি শুধু প্রেমের জন্য তোমার পিছু ঘুরছি না, আমি তোমাকে বিয়ে করব। আহিয়া লজ্জা পেল খানিক। আহির দেখলো আসলে মেয়েটা অসম্ভব সুন্দরী। তার আহিয়াকে মনে ধরে গেল। হিংসা দিয়ে শুরু করলেও কেমন যেন একটা কিছু অনুভব করলো সে। হয়তো এটাই ভালো লাগা, আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে। আহিয়া দুনো করে শেষ পর্যন্ত নাম্বার দিল তাকে। এভাবেই মিথ্যার আড়ালে সত্যি এই নিখাদ ভালোবাসা হারিয়ে গেল অতল গভীরে। 1 মাস পরে আজ আরজান বাড়িতে এসেছে। এতদিনে সে আহিয়ার একটা খবরও পায়নি। রুহির সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারে নাই। আজ সে আহিয়াকে দেখবে। তার ভেতরে কেমন যেন এক এক্সাইটমেন্ট কাজ করছে। সে রেডি হয়ে নিচে নেমে দেখলো তার বাইকটা নেই। সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার বাইক কোথায়? শায়লা বেগম বলল, তোর বাইকে তো পড়েছিল গ্যারেজে, তাই আহির ওটা নিয়ে গেছে। বলল পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। আরজান আর কিছু বলল না। ভাই নিয়ে গেছে এটা নিয়ে কিছু বললে আহির হয়তো মন খারাপ করবে। আবার বাইক ছাড়া গেলে আহিয়া তো তাকে চিনবে না। আরজান ভাবলো চিনার দরকার কি, সে দূর থেকে আহিয়াকে এক নজর দেখেই চলে আসবে। তাই করলো, সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আহিয়া আজকেও একা। রুহি সেই যে গেছে আর তার খবরই নাই। বিয়ে শাদী করে সংসার করছে নাকি আল্লাহই ভালো জানে। আরজান দূর থেকে প্রিয়সীকে দেখলো, কলেজ ব্যাগ কাঁধে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সে 2 চোখ ভরে দেখল, যেন এতদিনের দেখা একেবারেই দেখে ফেলবে। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে, চাইলেও তাকে ধরে রাখা যায় না।
আহির তার বাইকটা আর দেখেনি, সেও লুকিয়ে লুকিয়ে আহিয়াকে দেখে। আহিয়াও আরজান মনে করে আহিরকে ভালোবেসে যাচ্ছে। রুহি আর ফিরে আসেনি। শুনেছে রুহিকে নাকি তারা এভাবে নিয়ে গিয়ে তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। বেচারে একদিন ফোন দিয়ে কি কান্না। সময়ের স্রোতে বয়ে গেছে আরও 2টি বছর। আহিয়া ইন্টার পরীক্ষা দিয়েছে। আহির নিজেদের কোম্পানিকে জয়েন করেছে। এবার সে আহিয়ার কথা বলবে বাড়িতে, কিন্তু আরজান কি রিয়াক্ট করে সেটাই দেখার পালা। ছল দিয়ে শুরু করলেও সে এখন আহিয়াকে প্রচণ্ড ভালোবাসে। আহিয়াও তাকে অনেক ভালোবাসে। আরজান ভাবলো অনেক তো হলো লুকোচুরি, এবার বাড়িতে আহিয়ার কথা জানাবে। এবারে না হয় বিয়ের প্রস্তাব দিয়ে সে আহিয়াকে চমকে দিবে। সে বিকেলে মাকে ফোন করে বলল, মা, তোমাকে আজ কিছু বলতে চাই। কি কথা বাবা, এখনই বল। না মা, রাতে বলবো। বলতে পারো তোমাকে অনেকদিন আশাটা পূরণ হতে চলেছে। শায়লা বেগম খুশি হলো, কারণ সে অনেকদিন ধরে আরজানকে বিয়ের কথা বলছিল। তাহলে কি তার ছেলে কাউকে পছন্দ করেছে? এসব ভাবতেই সে খুশি হয়ে গেল। রাতে যখন আরজান তার মায়ের রুমে যাচ্ছিল, তখন আহির তাকে ডাক দিল। ভাই, আরজান তাকালো পিছনে, দেখলো আহির দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলল, কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাই, একটা কথা বলতে চাই। কিভাবে বলবো বুঝতে পারছি না। বাড়ির সবাই কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই ভাবছি। কি এমন কথা যে এত ভাবতে হচ্ছে? আই অ্যাম ইন লাভ ভাই। 2 বছর ধরে আমি রিলেশনে আছি। আরজান মুচকি হাসলো। এটা বলতে ভয় পাচ্ছে তার ভাই। সে হাসি মুখে বলল, আরে এতে ভয়ের কি আছে? আয়, আমি মাকে বলছি। ভাই, আমি চাই তুমি আগে ওকে দেখো, তারপর মায়ের কাছে বলল। আরজান হাসি মুখে বলল, তাহলে দেখা দেখি কি আমার ভাইয়ের মনটা কেড়ে নিল, আমিও দেখি। আহির কাপা কাপা হাতে ফোনটা আরজানের দিকে ধরলো। আরজান হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকাতেই তার দুনিয়া উল্টে গেল। ধুর, সব জায়গায় শুধু এই মেয়েকেই দেখে সে। চোখ ডোলে আবার তাকালো ফোনের দিকে। না, সে ভুল দেখছে না। তার দুনিয়া সে অন্য কারোর হাতে দেখতে পাচ্ছে। তার পা দুটো টলছে। সে কি অতল গহীনে হারিয়ে যাচ্ছে নাকি? না না, এটা কি করে আহিয়া হতে পারে? সে তো তার জন্য আহিয়ার মনে কিছু একটা অনুভব করেছিল। তাহলে কি সে ভুল ছিল? চোখের আড়াল হতে সে তাকে ভুলে গেল? তাহলে তো এটা কেবলই মাত্র একটু ভালো লাগা ছিল, যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে। সে নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভাইয়ের বউ রূপে দেখবে? না না, এর থেকে তার মরে যাওয়াই ভালো। সে চোখের সামনে এমন দৃশ্য দেখতে পারবে না। আরজান কাপা কাপা গলায় বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ ভাই, আমাদের 2 বছরের রিলেশন। আহিয়া আমাকে খুব ভালোবাসে। আরজানের বুকে যেন তীরের ফলার মতো বিঁধল সবটা। যাকে পাওয়ার জন্য এত তপস্যা করলো, আর সে অন্য কারোর। ভাগ্য সত্যি বড় উপহাস করে। কপালে না থাকলে কি আর জোর করে পাওয়া যায়? আরজান নিজেকে সামলে কোনো রকম বলল, তুই চিন্তা করিস না, আমি মার সাথে কথা বলবো। তোদের ভালোবাসা পূর্ণতা পাবেই। সে হেঁটে মায়ের ঘরের দিকে চলে গেল। তার নিজেকে শক্ত করতে হবে। মা বুঝে গেলে কিছুতেই আহিয়াকে এই বাড়ির বউ করে আনবে না। আরজান যেতেই আহির মনে মনে আওড়ালো, আমাকে ক্ষমা করে দিস ভাই। তোকে হিংসা করেছে খেলা শুরু করেছিলাম, আজ আমি নিজে এই খেলায় অংশ হয়ে গিয়েছি। আমিও আহিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। তুই কষ্ট পাচ্ছিস জেনেও না। আমার ওকে চাই, ওকে আমার লাগবে। আরজান তার মায়ের রুমে এসেছে অনেকক্ষণ। কথা বলতে গিয়ে তার গলা দিয়ে কথাই বের হচ্ছে না। রাত তখন 10টা বাজে। বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ আসছে। আরজানদের বাড়ির রাস্তার পাশে হওয়ার শব্দগুলো একটু বেশিই মনে হচ্ছে। শায়লা বেগম বেশ কিছুক্ষণ ধরে ছেলেকে লক্ষ্য করছেন। তার ছেলেকে কেমন যেন অশান্ত লাগছে। কি হয়েছে আরজানের? এর আগে তো এমন ছটফট করতে দেখেনি তাকে। তাহলে আজ এতটা অস্থির হয়ে আছে কেন? কিছু একটা বলবে বলে তাকে বসিয়ে রেখেছে, অথচ 30 মিনিট ধরে বসেই আছে, কিছু বলার নাম নেই। শায়লা বেগম আর ধৈর্য ধরতে পারলে না, আরজানকে ডাক দিলেন। কি হয়েছে আব্বা? কিছু বলবি বলছিলি, কতক্ষণ বসে আছি, কিছুই তো বলছিস না। আরজানের সম্ভিত ফিরে। সে এতক্ষণ ভাবনার জগতে বিচরণ করছিল। যত বাড়ি ভাবছে আহিয়া তার না, ভেতর থেকে কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না।
তার যত্নে গড়া 4 বছরের ভালোবাসা এভাবে শেষ হয়ে গেল। নিজের ভাগ্যের ওপর করুণা হচ্ছে ওর মন খারাপের সাথে যেন আকাশেরও মন খারাপ হলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেল। আরজান মনে মনে তাচ্ছিল্য করে হাসলো। তার মন খারাপ আকাশ কি কাঁদতে বসবে নাকি? কাঁদতেই পারে, হয়তো সকল কষ্ট ধুয়ে মুছে ছাপ করতে এসেছে। শায়লা বেগম ড্রয়ার থেকে টর্চ লাইট বের করে জ্বালালেন। এখন একটু আলোর মুখ দেখা যাচ্ছে। অন্ধকারে কেমন যেন একলা মনে হয়। শায়লা বেগম আবার বললেন, আব্বা কি হয়েছে? আরজান এবার নড়ে চড়ে বসলো। তার মায়ের দিকে করুণ মুখে তাকালো। তার মা কি রিয়াক্ট করবে সেটাই ভাবছে। কিছুতেই তার সিদ্ধান্ত মেনে নিবে না, সে ভালো করেই জানে। সে আমতা আমতা করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। শায়লা বেগমের ব্রু কুঁচকে গেল। তার ছেলে কি এমন সিদ্ধান্ত নিয়েছে যে বলতে এত দ্বিধা কাজ করছে? তার কেমন যেন খটকা লাগলো। জলদি বলল, কি সিদ্ধান্ত বাপ? আমি আমেরিকা চলে যেতে চাই। ওখানে একটা ভালো অফার পেয়েছে, সেখানে সেটেল হবো ভাবছি। শায়লা বেগমের পায়ের নিচের মাটি সরে গেল। কি বলে তার ছেলে? তাদের ছেড়ে বিদেশে চলে যাবে? এত বড় সিদ্ধান্ত কেন নিল সে? কি এমন ঘটেছে যে এত বড় একটা সিদ্ধান্ত দিতে হলো তার? শায়লা বেগম জিজ্ঞেস করলো, কি এমন হয়েছে এত বড় সিদ্ধান্ত নিতে হলো? আরে তেমন কিছু না মা, অফারটা খুব ভালো, হাতছাড়া করতে চাই না।